লন্ডনে আজ ব্যস্ত কর্মসূচি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য পাবেন দি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শত কোটি টাকার সম্পত্তি জব্দ। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে এনসিএ। আগামী সপ্তাহ থেকে চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা। গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দাম দেওয়ার প্রতিশ্রুতি। ঈদের ছুটিতে টাঙ্গুয়ার হাওরে পর্যটকের ঢল, প্লাস্টিকের বোতল উচ্ছিষ্টে সয়লাব আশপাশের এলাকা। পরিবেশ রক্ষায় কঠোর হবে জেলা প্রশাসন। মানিকগঞ্জের ঘিওরের সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না কালীগঙ্গার সেতু। ক্ষুব্ধ দুপারের বাসিন্দারা। নদী ভাঙ্গা মানুষ আমরা যাতায়াত করা যায় না, দুই পারে সংযোগ সড়কের জন্য যাতায়াত সঠিকভাবে করতে পারতেছি না। পাবলিকের জনগণ এটার নাম দিয়েছে এতিম ব্রিজ। ইসরায়েলি বর্বরতায় গাজায় ঝরল আরও 120 ফিলিস্তিনের প্রাণ। অর্ধেকই ক্ষুধার্ত, ত্রাণ সংগ্রাহক আহত 350-র বেশি। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে দি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই বৈঠকের কোনো ফরম্যাট নেই, তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার এবং জুলাই চার্টার সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এদিকে সফরের দ্বিতীয় দিন বুধবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। দি কিংস ফাউন্ডেশনের 35 বছর পূর্তি উপলক্ষে ছিল নৈশভোজের আয়োজন। এর আগে চ্যাথম হাউস আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা জানান, 17 বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। কালকে আমরা বলবো যে কালকেও খুব ইম্পর্টেন্ট একটা দিন। কালকে বেশ কিছু মিটিং আছে। তারপরে কালকে যেই জন্য আমাদের মূলত আসা, সেটা হচ্ছে যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, সেটা কালকে ওনাকে দেওয়া হবে। ওইটার একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমরা দেখছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে খুব এটা লাইভ করা যাবে কি যাবে না, এগুলো আমরা। মাসে 20 লাখ টাকায় আয় ফেলে 1 লাখ টাকার চাকরি করতে এসে অপপ্রচারের শিকার হতে হচ্ছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর। দুবাইয়ে মেয়ের বাড়ি কেনা সম্পর্কে জানতে চাইলে যুক্তরাজ্য থেকে টেলিফোনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, মেয়ের বাড়ি কেনার সাথে তার কোনো সম্পর্ক নেই। টাকা পাচারকারীরা বিব্রত করতেই চালাচ্ছে এ ধরনের অপপ্রচার। জুলাই বিপ্লবে পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন ডক্টর আহসান এইচ মনসুর। দায়িত্ব নিয়েই ব্যাংক লুটপাট এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তিনি। $20 বিলিয়ন মতো টাকা চলে গেছে। সম্প্রতি গভর্নরের মেয়ে মেহরিন সারা মনসুরের দুবাইতে ফ্ল্যাট কেনার বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে নেট দুনিয়ায়। এ বিষয়ে গভর্নর বলেন, তার মেয়ে দুবাইতে ফ্ল্যাট কিনেছেন 2023 সালে। এর সাথে তার কোনো সম্পর্ক নেই। ফ্ল্যাট কিনতে মেয়েকে 1 টাকাও দেননি তিনি। কিনছে তারা অনেক আগে, গত 23 সালে। 40 বছর বয়স হাজবেন্ড ওয়াইফ আছে, তারা রোজগার করছে, তারা কোথায় নিজেরা থাকি সেখানে। খুব অসুবিধাটা কি? আমার হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এই বাড়িতে তারা মুভ করেছে 2023 সালে। 24 সালে তারা এটাকে ওই লোন যখন হয় তখন এটা ডিড অফ ট্রাস্টটা হয়। আমি 1 পয়সাও পাঠাইনি, আমার 1 পয়সা আমার কাছে চাইও নাই। গভর্নর আক্ষেপ করে বলেন, মাসে 20 লাখ টাকার আয় ফেলে 1 লাখ টাকার চাকরি করতে এসে অপপ্রচারের শিকার হতে হচ্ছে। এজন্য টাকা পাচারকারীদের দায়ী করেন তিনি। 1 লাখ টাকার চাকরি করতে যে এই সব ঝামেলা। 15-20 লাখ টাকার আমার ইনকাম ছাড়ে এখন আমি 1 লাখ টাকার চাকরি, তারপরে এগুলো ঝামেলা। এইটা তো আমাকে করার জন্য।
বিব্রতকর অবস্থায় ফেলার জন্য, আর কিছু না। এরা বেসিক্যালি পাচারকারীরা, এরাই তো আমার পিছনে লাগছে। এটা জাস্ট অপপ্রচার, এটা কিছু আর কিছু নেই এর মধ্যে। নিজ গ্রামে গড়ে তোলা রিসোর্ট সম্পর্কে গভর্নর বলেন, করোনার আগে যুক্তরাষ্ট্রের বাড়ি বিক্রি এবং পেনশনের টাকা দিয়ে এটি করেছেন তিনি। আমি বাড়িতে আমার ওয়াশিংটনের বাড়ি বিক্রি করে আমার পেনশনের টাকা দিয়ে 2020 সালে, যদি বলা হয় যে এটা গভর্নর হয়ে বানাইছি, তাহলে তো কিছু করার নেই, তাই না? আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আগামী সপ্তাহ থেকে চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা। প্রথমে নেওয়া হবে ঢাকার চামড়া। গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামেই কিনবেন তারা। তাই চামড়া কিনে আড়তদারদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন ট্যানারি মালিকরা। কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে তা সংরক্ষণে লবণ লাগানোর কাজ শেষ করেছেন আড়ত মালিকরা। এবার ঢাকাসহ সারা দেশে এভাবে চামড়া সংরক্ষণ করা হয়েছে 90 লাখ পিসের উপরে। এসব চামড়া এখন চলে যাবে সাভারের ট্যানারি পল্লীতে। কয়েকদিনের মধ্যেই চামড়া সংগ্রহ শুরু করবেন কারখানা মালিকরা। প্রথমে ঢাকার চামড়া কিনবেন তারা, পর্যায়ক্রমে কেনা হবে ঢাকার বাইরের চামড়া। ঢাকার ভিতরে যে চামড়াগুলো আছে পোস্তা সহ বিভিন্ন আড়তে বা আমিনবাজার আড়তগুলোতে, সেখানে তারা কেনাকাটা শুরু করবে আগামী 6-7 দিনের ভিতর থেকে। তো আমি মনে করি যে এইখানে যেহেতু আপনার একটা লম্বা ছুটি আছে, সেই কারণে আপনার এই প্রক্রিয়াটা একটু ডিলে হবে। একটা চামড়া যদি লবণ লাগানো হয়, তার থেকে 3 থেকে 4 দিন তাকে সময় দিতে হয় পানিগুলি সরে যেতে। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকা শহরের চামড়াগুলি প্রথমে সংগ্রহ করব। আমরা আশা করতেছি যে আগামী শনি রোববার থেকে হয়তোবা আমাদের লোকজন, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন হাটঘাটে যাওয়া শুরু করবে এবং তখন চামড়াগুলি সংগ্রহ করে আমাদের ট্যানারি স্টেটে নিয়ে আসবে। পশুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা, আর ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ট্যানারি শিল্প মালিকরা বলছেন, পিস হিসেবে নয়, ফুট হিসাব করে চামড়া কিনবেন তারা। গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামই পাবেন আড়ত মালিকরা। পিস হিসেবে চামড়া কিনবো না, আমরা ফুট মেজারমেন্ট করে স্কোয়ার ফিট হিসেবে যে 60 টাকা থেকে 65 টাকা ঢাকার চামড়া, ঢাকার বাইরের চামড়া 50 থেকে 55 টাকা, সেটার ভিতরে লবণযুক্ত চামড়া আমরা কিন্তু কিনবো। আমরা যে দামটা দিয়েছে সেখানে একটু আমরা মনে করি সেটা একটু অধিক। ছোট চামড়ার দাম যদি আপনার 1350 টাকা দিয়ে থাকে, তো আমরা স্কোয়ার ফিট হিসেবে আমরা কিন্তু ক্যালকুলেশন করে কিনবো চামড়া। লাম্পি ডিজিজের কারণে আমরা আশঙ্কা করতেছি 15 থেকে 20% চামড়া এই বছর লাম্পি ডিজিজে আক্রান্ত আমাদের কোরবানি হয়ে গেছে এবং এই চামড়াগুলি কিন্তু অলরেডি সল্টিং হয়ে গেছে। সুতরাং এই চামড়াগুলি কিন্তু আপনার গুণগত মান অনেক ডাউন। এগুলি আমরা এক্সপোর্ট কোনো অবস্থায় করতে পারি না। তবে লবণযুক্ত চামড়া যখন বেচা কেনা করে, কারণ তারা খুবই প্রফেশনাল, তাদের সাথে আমাদের যে বার্গেনিংটা হয় এটা প্রফেশনাল বার্গেনিং হয়। সুতরাং সেই জায়গাটায় আমাদের খুব একটা সমস্যা হয় না তাদের সাথে কেনাকাটা করতে। আমরা আশা করতেছি সরকার নির্ধারিত দামেই আমরা চামড়াগুলি সংগ্রহ করতে পারবো। দাম নিয়ে দর কষাকষি হলেও চামড়া কিনে আড়ত মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছেন ট্যানারি শিল্প মালিকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে এক যুগে বন্ধ হয়েছে 21টি ট্যানারি। সীমাবদ্ধতা নিয়ে টিকে আছে কেবল একটি। ট্যানারি শিল্পের এই দুর্দিনের বলি হচ্ছেন কাঁচা চামড়া আড়তদাররা। বহুমুখী সংকটে তাদের অস্তিত্ব হুমকির মুখে। একে তো ন্যায্য মূল্য পাচ্ছেন না, তার উপর 4 বছরে পাওনা জমেছে 12 কোটি টাকা। এক সময় চট্টগ্রামে 22টি ট্যানারি থাকলেও একে একে সব বন্ধ হতে হতে টিকে আছে কেবলই একটি। রিফ লেদার নামে এই ট্যানারি প্রতি বছর কোরবানি ঈদে কেনে 40 থেকে 50 হাজার কাঁচা চামড়া, যা মোট সংগ্রহের 10 ভাগের 1 ভাগ মাত্র। প্রতিষ্ঠানটির দাবি, কিছু সীমাবদ্ধতা ও সক্ষমতার ঘাটতি আছে। এছাড়া চট্টগ্রামের চামড়ার মান ভালো না হওয়ায় উত্তরবঙ্গের দিকে ঝুঁকছে তারা। লং বেগরের চামড়া হচ্ছে আপগ্রেড চামড়া, ভালো চামড়া ওখান থেকে, কিন্তু চিটাগাংয়ের একটা চামড়া হচ্ছে একটু ডাউনগ্রেড। তো আমাকে এটা, আমার তো কাস্টমার সব জায়গার আছে, ইউরোপ আছে, আমেরিকান আছে, জাপানিজ আছে, তো আমাকে এটাকে ক্যাটাগরি করে ওয়াইজ করতে হলে আমাকে ভালো চামড়া কিনতে হয় আর কি। অথচ এ বছর চট্টগ্রামে সংগৃহীত কাঁচা চামড়ার পরিমাণ প্রায় 4,07,000। রিফ লেদারের না কেনা বাকি সব চামড়া বিক্রির জন্য একমাত্র ভরসা ঢাকার ট্যানারিগুলো। বিকল্প নেই জেনে সুযোগ নেয় তারা। প্রতি বছর লোকসান গুনতে হয় চট্টগ্রামের আড়তদারদের। আমাদের সাথে এখনও ট্যানারি মালিকেরা কোনো যোগাযোগ করে না, কোনো খবরও নেয় নাই, এবং সরকারের নির্ধারিত যেই দাম দিচ্ছে ওই দামে কিনবো কিনে এই পর্যন্ত আমাদেরকে এখনো জানায় নাই। 4,000 মতো মাল করা করছি। আজও ঢাকা ট্যানারি এখন পর্যন্ত আমাদের খোঁজ খবর নেয় নাই।
যদি আরও 10টা ট্যানারি চট্টগ্রাম থাকতো তাহলে 40,000 চামড়া কিন্তু আমরা সবাই ঢাকার উপর আর নিবে হতে। সরকার নির্ধারিত দামে চামড়া কেনে না ট্যানারিগুলো, তার উপর পুরো টাকাও দেয় না। গত 4 বছরে চট্টগ্রামের আড়তদারদের পাওনা জমেছে 12 কোটি টাকা। যেমন ট্যানারি মালিকরা এক্সপোর্ট করে একটা আপনার এলসির মাধ্যমে, তো ঢাকা টু চট্টগ্রাম একটা যদি লোকাল এলসি হয়ে যায় বা একটা চেকের মাধ্যমে যদি আমরা চামড়াগুলো বিক্রি করি, তাহলে ট্যানারি মালিকগুলো আমাদের সাথে এই আচরণগুলো করতে পারে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, ঈদের ছুটি প্রায় শেষের দিকে। পরিবার প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগির পর অনেকেই ফিরছেন কর্মস্থলের রাজধানী ঢাকায়। আবার উৎসবের দিনগুলোয় যারা ছুটি পাননি তাদের অনেকে যাচ্ছেন ঘুরতে। এ ব্যাপারে আরও জানতে চাই আমার সহকর্মী ভাস্কর ভাদুরী আমার সঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছেন। ভাস্কর, ছুটি শেষ হওয়ার আর মাত্র 2 দিন বাকি, যেমনটি বলছিলাম, এই সময়টাতে যদি জানতে চাই ঢাকায় ফেরার চাপ আপনি কেমন দেখছেন স্টেশনে? প্রথমে যেটা বলবো যে টানা ছুটির আজকে কিন্তু অষ্টম দিন, এবং অষ্টম দিনে এসেও আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে ঢাকায় ফেরা মানুষের থেকে এই অষ্টম দিনে কিন্তু ঢাকা ছাড়ার মানুষের চাপ অনেকটাই বেশি। কমলাপুর রেল স্টেশনে আমরা ভোর থেকে অপেক্ষা করছি এবং 8 থেকে 9 বাজে এখন। এই 8টা 9 মিনিটের সময় পুরো প্ল্যাটফর্মের চিত্র যদি আমি আপনাকে বলি, এই মুহূর্তে প্ল্যাটফর্ম নাম্বার 4, 5, 6, 7 মোট 60টি প্ল্যাটফর্মে মোট 4টি প্ল্যাটফর্মে 4টি ট্রেনের জন্য কিন্তু মানুষজন অপেক্ষা করছে যে তারা নির্ধারিত ট্রেন আসলে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে সেই ট্রেনে করে কিন্তু তারা বাড়ি ছাড়বে। এবং এই সংখ্যাটা কিন্তু ছোঁয়া এখন পর্যন্ত অনেকটাই বেশি। এক কথায় বলা চলে যে ঢাকায় ফেরার থেকে ঢাকা ছাড়ার চাপ কিন্তু এখনও কমলাপুর রেল স্টেশনে রয়েছে। ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন, আপনার সাথে যখন কথা বলছিলাম তখনই ঢাকায় ফেরা আর কিন্তু যাত্রাও শুরু হয়েছে। আমাদের চোখের সামনে লালমনি এক্সপ্রেস কমলাপুর স্টেশনে কিন্তু প্রবেশ করছে। এবং এর আগে চট্টগ্রাম এবং সিলেট থেকে যে সকল যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন টানা ছুটির মোট 2 ধরনের সুফল তারা পেয়েছেন। প্রথমত, দীর্ঘদিন পরে তারা কর্মস্থলের কারণে যারা ঢাকায় থাকতে হয় দীর্ঘদিন ধরে, তারা পরিবারের সকলের সাথে যে বেশ কিছুটা সময় কাটাতে পেরেছেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টি হয়েছে, তারা বলেছেন যে এই টানা ছুটির কারণে কিন্তু যাত্রাপথের দুর্ভোগ এবার অনেকটাই কম হয়েছে, বিশেষত রেলপথের ক্ষেত্রে। টিকিটে বিশেষ অনেক সময় কালোবাজারের নানা ধরনের অভিযোগ থাকলেও যেহেতু এবার প্রায় শতভাগ অনলাইনে ছিল, সেই কারণে এই কালোবাজারের যে সকল দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা অনেকটাই মুক্ত হয়েছেন। এবং তার পাশাপাশি তারা বলছেন যে অন্যান্য বছরের সময়ের তুলনায় রেলপথের যে যাত্রী সেবা, সেই যাত্রী সেবাও অনেকটা উন্নত হয়েছে। আর যারা এখন ঢাকা ছাড়ছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে অনেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এবং অনেকে পরিবার নিয়ে যাওয়ার সময় যাত্রাপথের যে দুর্ভোগটা, সেই দুর্ভোগটা এড়াতে চান। মূলত এই সমস্যাগুলো এড়িয়ে চলার জন্যই কিন্তু ঈদের 8 দিন পরেও অনেকে এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন। এবং তারা বলছেন যে হয়তো বা খুব দ্রুততম সময়ে 3 থেকে 4 দিনের মাঝেই তারা বাড়ি যে ঈদ পরবর্তী যে শুভেচ্ছা বিনিময়, সেই শুভেচ্ছা বিনিময় শেষ করে পরিবারের সাথে সময় কাটিয়ে নির্ধারিত সময়ে তারা ঢাকায় ফিরে আসবে। ছোঁয়া। ধন্যবাদ ভাস্কর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনার মাধ্যমে স্টেশনের চিত্র জানছিলাম। ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে। খালি নেই কোনো হাউসবোট। তবে নিয়ম নীতি না মেনে পর্যটকদের অবাধ বিচরণে নষ্ট হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। নিষিদ্ধ থাকলেও জেনারেটর দিয়ে সাউন্ড বক্স মাইকে বাজানো হচ্ছে উচ্চ শব্দের গান। পর্যটকদের ফেলে দেয়া প্লাস্টিক ভাসছে হাওরের বুকে। দেশের অন্যতম সুন্দর, বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। পাহাড়, হাওর আর প্রকৃতির মিশেলে এই নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হবে যে কেউই। বরাবরের মতো এবারও ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে টাঙ্গুয়ার হাওরে। আগামী 1 সপ্তাহে ফাঁকা নেই কোনো হাউসবোট। ভ্রমণ পিপাসুরা পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে মেতেছেন জলকেলিতে। অথচ যেই নির্মল পরিবেশ উপভোগে এসেছেন হাওরে, তা কি আদৌ মিলছে? যে পরিবেশটা আমরা চেয়েছিলাম, আসলে সেই পরিবেশটা আমরা পাইতেছি না। আমরা আসছি সুদূর নরসিংদী থেকে, শহরের কোলাহল যানজট থেকে প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য। কিন্তু এখানে আসার পর
মনে হচ্ছে এটা শহরের কোনো মাছ বাজার। নৌকার বিশাল বহরে সাউন্ড বক্স এবং মাইক দিয়ে উচ্চ শব্দে বাজানো হচ্ছে গান, সেই সাথে চলছে অশালীন ভঙ্গির নৃত্য। এছাড়াও হাওরের বুকেই ফেলা হচ্ছে পর্যটকদের উচ্ছিষ্ট, প্লাস্টিকের বোতল ও প্যাকেট দিয়ে সয়লাব আশপাশ, এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। হাওরে যে স্পিকার নিষেধ করা এটা আমরা জানি না, এই কারণে যদি নিষেধ থাকে তাহলে অবশ্যই আমরা চালাবো। আমরা মানুষের চেষ্টা করবো যাতে আমরা বর্জ্যগুলো একটা নিকটস্থ ডাস্টবিনে ফেলি, যাতে মানে হাওড়াতে না পড়ে, যাতে আমরা পরিবেশটা নষ্ট না করি। জাস্ট একটু সংস্কার করলে আর আমরা যদি একটু সচেতন হয়ে থাকি, দেন দেখা যাবে যে আসলে বাইরের দেশ থেকে আমাদের এখানে পর্যটন আরো বেশি ভিড় করতেছে। টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা আসেন মূলত এর নির্মল প্রকৃতি উপভোগ করার জন্য। এটি টাঙ্গুয়ার হাওরের সম্পদ। টাঙ্গুয়ার হাওরের পরিবেশই যদি ভালো না থাকে তাহলে টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা যেমন আসবেন না, এলাকার মানুষও ক্ষতিগ্রস্ত হবে এবং জীববৈচিত্র্য বিনষ্ট হবে। টাঙ্গুয়ার হাওর মাছ ও পাখির নিরাপদ অভয়াশ্রম, পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের। আলো সজ্জা করে তারপরে উচ্চ শব্দে গান শোনা এবং নাচানাচি করা, এই ধরনের কোনো কার্যক্রম আমরা শক্ত হাতে দমন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। এই বিষয়ে সকল ইউনোকেও নির্দেশনাও দেওয়া হয়েছে। হাওরের প্রকৃতি পরিবেশ রক্ষায় সকলকে সচেষ্ট থাকার আহ্বান সচেতন মহলের। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ৩৫ কোটি টাকা দিয়ে নির্মিত সেতু, অথচ আসছে না কোনো কাজেই। দুপাশে নেই সংযোগ সড়ক, তাই যাতায়াতে এখনও খেয়া নৌকাই ভরসা। মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে 2 বছর আগে, কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক হয়নি। চোখের সামনে দাঁড়িয়ে আছে দীর্ঘ এক সেতু, অথচ যাতায়াতে কোনো কাজে আসছে না। তাই হতাশ ঘিওরের চর মির্জাপুর গ্রামের কৃষক আব্দুল খালেক। অথচ উপজেলার বৈকণ্ঠপুর এলাকায় কালীগঙ্গা নদীর উপর নির্মিত এই সেতু ঘিরে অনেক স্বপ্ন বুনেছিলেন স্থানীয়রা। তারা এখন আশাহত, ক্ষুব্ধ। নদী ভাঙ্গা মানুষ আমরা যাতায়াত করা আছি না, গুজা যাবার পার হই আমরা চলম কাম্বা, রাস্তাঘাট হইতেছে না, মাটি ফেলাইতেছে না, মাটি ফেলাইলেই আমরা চলার পারব। এত বড় একটা সেতু, জমির উপরে ব্রিজটা হয়েছে, জমিরও চলে গেছে, ক্ষতি হয়েছে। তো রাস্তায় ব্রিজ হয়েছে তাতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তা না হওয়ার কারণে। এত টাকার সেতু থাকতেও আমাদের জমা দেওয়া পার হইতে হয়। সরকারের কাছে আকল আবেদন আমাদের রাস্তাটা জানি অতি তাড়াতাড়ি করে দেয়। ৩৬৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু বানাতে খরচ প্রায় ৩৫ কোটি টাকা, কিন্তু দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এর সুফল মিলছে না। পারাপারে এখনও খেয়া নৌকায় ভরসা। এখানে ব্রিজ থাকা সত্ত্বেও আমরা এই দুই পারে সংযোগ সড়কের জন্য যাতায়াত সঠিকভাবে করতে পারতেছি না, আমাদের খেয়ে পারাপার হতে হয়। পাওনা না আদায় করে তারা এই কাজটা করে সম্পন্ন করতে চাইছিল, কিন্তু এলাকাবাসী বা কৃষকেরা বলছে যে না, আমরা এটা হতে দেবো না, আপনারা আমাদের জমির দাবি পূরণ করেন, তারপর আপনারা রাস্তা করেন, আমাদের আপনার কোনো বাধা নেই। ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, এই ব্রিজটা দিয়ে আমরা চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, এই জন্য পাবলিকের জনগণ এটার নাম দিয়েছে এতিম ব্রিজ। অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় কেটেছে দীর্ঘ সময়। ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ পেলে চলতি মাসেই সমস্যার সমাধানের আশা সংশ্লিষ্টদের। জমি অধিগ্রহণের মোট কত টাকা প্রয়োজন তার একটা চাহিদাপত্র পেয়েছি, যেটা 7 কোটি 10 লক্ষ টাকা। আমরা সেই চাহিদা অনুযায়ী অর্থ ছাড় করার জন্য প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। আশা করছি যে আমরা বরাদ্দ খুব তাড়াতাড়ি পেয়ে যাব এবং তারপরের প্রক্রিয়াটা বললাম যে টাকা পেলে সাথে সাথে আমরা যে আটধারার নোটিশ বা টাকা পেমেন্টের যে নোটিশ সেটা আমরা দিয়ে দিব এবং খুব দ্রুতই এটির সমাধান হবে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা দিয়ে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে সেতুটি দ্রুত কার্যকর করার দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। 4 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ। বুধবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে পুলিশের গাড়িতে করে তাদের ময়মনসিংহে নেওয়া হয়। রাত 8টার দিকে পৌঁছান ঘাগড়ার নিজ বাড়িতে। শেষবারের মতো মায়ের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন ফারজানা রূপা। 9টায় পারিবারিক কবরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন হয়। পরে শাশুড়ির কবরে দোয়া করেন শাকিল। 9:30টার দিকে তাদের নিয়ে পুলিশ কাশিমপুরের উদ্দেশ্যে রওনা করে। গত 21 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাংবাদিক ফারজানা রূপা এবং তার স্বামী শাকিল আহমেদকে আটক করে পুলিশ। আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাদের আসামি দেখানো হয়।
দেশে আবারও দেখা দিয়েছে করোনার সংক্রমণ, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্রিফিংয়ে বলা হয়, এখনও পার্শ্ববর্তী দেশের তুলনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। দেশে আক্রান্তদের মধ্যে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট XBB শনাক্ত হয়েছে। ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 7 জন রোগী চিকিৎসাধীন আছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভারতসহ আশেপাশের কয়েকটি দেশে কোভিডের সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন XBB আতঙ্ক ছড়াচ্ছে। এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে কোভিড মোকাবেলার প্রস্তুতি শুরু হয়েছে। বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। দুপুরে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। সেখানে তিনি কোভিড সংক্রমণ প্রতিরোধ ও প্রতিকারে রোগীদের করণীয় নিয়ে কথা বলেন। কোভিড টেস্টের জন্য যথেষ্ট পরিমাণ কিট ও সরঞ্জাম সংগ্রহ আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে বর্তমানে জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন কোভিড আক্রান্ত, আর জুন মাসে শনাক্ত হয়েছে 54 জন রোগী। অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো এর সংখ্যা কেমন। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 7 জন রোগী চিকিৎসাধীন আছেন। ভবিষ্যতে জানি ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতার পাশাপাশি মোকাবেলার প্রস্তুতির কথা জানান হাসপাতালের পরিচালক। আমরা যেহেতু জিনোম সিকোয়েন্স এখনো করিনি, নতুন এসেছে, আমরা শিওরলি বলতে পারবো না এটা আসলে কোন ভেরিয়েন্ট। তবে আমার মনে হয় পাবলিককে এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে এই ভেরিয়েন্টটা হয়তো অতটা লিথাল বা ফেটাল না, কিন্তু ভবিষ্যতে যে হবে না উই ক্যান টেল দ্যাট। কারণ আপনারা জানেন যে কোনো ভাইরাসই কিন্তু তাদের জিনোম চেঞ্জ করতে পারে, এরা কন্টিনিউয়াসলি দে চেঞ্জেস দেয়ার ভেরিয়েন্ট। আতঙ্কিত না হয়ে করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। যেখানে সমাবেশ বেশি হবে, গ্যাদারিং কারোর জন্য ভালো না। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালে খুলনা ও পিরোজপুরে ক্ষতিগ্রস্তদের কেউ পেয়েছে নতুন ঘর, কেউ বা স্বাস্থ্যসম্মত টয়লেট। সুপেয় পানির প্ল্যান্টও পেয়েছেন অনেকে। শুধু তাই নয়, জীবিকার উন্নয়নে মিলেছে নগদ অর্থ। সংস্কার হয়েছে 7টি সড়ক। স্বাস্থ্য সচেতনতায় ওরিয়েন্টেশনের পাশাপাশি মিলছে উপকরণও। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এসব সহযোগিতায় নতুন করে জীবন বুনছেন উপকূলীয় মানুষ। 2024 সালের 26শে মে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। পানির চাপে ভেঙে যায় বেড়িবাঁধ, লবণ পানিতে তলিয়ে যায় পাইকগাছার দেলুটি ইউনিয়নের বেশিরভাগ এলাকা। ঘরবাড়ির পাশাপাশি ভেসে যায় মাছের ঘের আর ফসলাদি। বেকার হয়ে যান অসংখ্য মানুষ। সেই ক্ষত এখনও দগদগে হরিণখোলা গ্রামের হরিচাঁদ ও দীপ্তি মণ্ডল দম্পতির। জীবন জীবিকা নিয়ে যখন দুশ্চিন্তার অন্ত নেই, তখন মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির সহযোগিতায় এ দম্পতি পেয়েছেন বসতবাড়ি, টয়লেট ও পানির প্ল্যান্ট। এমন সহায়তা পেয়েছেন গ্রামের সুরঞ্জন ও সীমা গোলদারও। ঘরের পাশ দিয়ে মানে আগামাতা জলের স্রোতে সে আমাদের এখানে তোলাই গেল। খাওয়ার ব্যবস্থা হঠাৎ তো করতে পারিনি, অনেক সময় 1 দিন 2 দিন আমাদের না খেয়ে চলে গেছে। ঘর ছাড়া তোমার ট্যাঙ্কি পাইছি, তার বাথরুম পাইছি, নারকেলের চারা, সবেদার চারা। নগদ অর্থ সহায়তা পেয়েছে পাইকগাছার 250 পরিবার। জীবিকা নির্বাহে কেউ কিনেছেন সেলাই মেশিন, কেউ গরু ছাগল সহ বিভিন্ন কৃষি উপকরণ। এছাড়া উঁচু করা হয়েছে এলাকার 7টি সড়ক। যখন এই ট্যাঙ্কিটা ছিল না, তখন আমরা ভোরবেলায় উঠে জল আনতে যেতাম। জল আনতে 1 কলের জল নিয়ে ফিরে আসতে প্রায় যাওয়া আসা 1.5 ঘন্টা সময় লাগতো। জীবিকার জন্য 35,000 টাকা রেস্কিউশন থেকে আমি তাতে 4টে ছাগল কিনছি। রেস্কিউশন থেকে মাটি দেওয়ার পরে রাস্তাটা সমান হয়েছে, এখন চলাফেরার সুবিধা হচ্ছে। আরও দাবি থাকবে যে পর্যায়ক্রমে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো থেকে যাচ্ছে, পর্যায়ক্রমে যেন ওনারও আপনাদের সেই সহযোগিতার আওতায় আসে। ভাগ্যের পরিবর্তন ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ও বালিপাড়া ইউনিয়নের 300 পরিবারের। স্বাস্থ্য সচেতনতায় পাচ্ছেন ওরিয়েন্টেশন।
মূলত টার্গেট করছি যারা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে এসেছি যে তারা স্বচ্ছতার সাথে কাজ করতে পারতেছে কিনা, তারপরে তারা এই যে ঘরগুলো আমরা দিয়েছি এইগুলো তারা কোনো অসুবিধা ভোগ করতেছে কিনা। অতীতের মতো যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার আশ্বাস সংস্থাটির চেয়ারম্যানের। মানুষকে যতটুকু মানবিক সহযোগিতা করা যায় তার জন্য সমস্ত ধরনের কিছু না কিছু প্রস্তুতি আছে। কোনো কোনো এলাকার জন্য, বিশেষ করে কোস্টাল এলাকার জন্য আমাদের কিছু বাজেটও বরাদ্দ থাকে এবং যে বাজেটটা ছাড় করার জন্য জরুরি ভিত্তিতে আমাদের ন্যাশনাল হেডকোয়ার্টার্স কোনো অনুমতি লাগে না। সাইক্লোন রেমাল অপারেশন প্রকল্পের আওতায় ঘর পেয়েছে খুলনা ও পিরোজপুরের 535টি পরিবার। 663টি পরিবার পেয়েছে বৃষ্টির পানি সংরক্ষণ প্ল্যান্ট ও স্বাস্থ্যসম্মত টয়লেট। আর জীবিকার উন্নয়নে সহযোগিতা পেয়েছে 550 পরিবার। এছাড়া স্বাস্থ্য সচেতনতা সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এলাকার 30,000-এর বেশি মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মধ্যরাতে শেষ হয়েছে সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 58 দিনে নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। ভোলায় সকাল থেকে সাগরে ফিশিং বোট ও জাল নিয়ে মাছ শিকার শুরু করেছেন জেলেরা। কেউ কেউ মধ্যরাত থেকেই সাগরের উদ্দেশ্যে রওনা হন। সমুদ্র উপকূলীয় জেলেপল্লীগুলোই ফিরেছে কর্মচাঞ্চল্য। জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় তারা কর্মহীন ছিলেন, ধার দেনা করে সংসার চালিয়েছেন। নিষেধাজ্ঞার শেষে মাছ শিকার করে ধার দেনা পরিশোধ করে তাদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ভোলার 7 উপজেলায় সাগরে মাছ শিকার করা নিবন্ধিত জেলের সংখ্যা কমপক্ষে 64,000। 58 দিন অভিযান ছিল, এই জন্য সাগরে যাইতে পারিনি। এখন সাগরে যাবো, সিজন আইছে, ভালো মাছ টাছ ধরুম কামারে যে ভালো করুম এই আশা নিয়ে ইনশাল্লাহ সাগরে যাইতেছি। আমরা জাল ফাল লাইন করতেছি আমরা সাগরে নামার জন্য। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও 120 ফিলিস্তিনি। ত্রাণ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়ে নিহত অর্ধশতাধিক, আহত 350-র বেশি। গাজার বিভিন্ন প্রান্তে শরণার্থী শিবিরগুলো লক্ষ্য করেও চলছে নিষ্ঠুরতা। ব্যাপক হতাহতের খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের বিশাল অংশ শিশু। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় আবারও নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এত প্রাণহানির পরও ত্রাণ বিতরণ কর্তৃপক্ষ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কাজকে বড় সাফল্য আখ্যা দিয়েছে ইসরায়েল। হামলার কথা অস্বীকার করে নেতজারিম করিডোরে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবি করেছে তারা। গাজায় 1 বছর 8 মাস ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ছাড়িয়েছে 55,000। ইসরায়েলে আটকে থাকা 8 সহযোগীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার নিজ দেশ সুইডেনে ফিরে এসেছেন গ্রেটা। যতই বাধা আসুক ফিলিস্তিনিদের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন সাহসী এই নারী পরিবেশ কর্মী। আন্তর্জাতিক জলসীমায় আটকের পর মঙ্গলবার সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে বিমানে চাপিয়ে দেয় ইসরায়েল। দেহে ক্লান্তির ছাপ নিয়ে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে পৌঁছান গ্রেটা। ঘিরে ধরে অপেক্ষমান সাংবাদিকরা। গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের সব আরোহীকে আন্তর্জাতিক জলসীমায় অপহরণ করা হয়েছে বলে ক্ষোভ ছাড়েন গ্রেটা থুনবার্গ। ইসরায়েলকে থামাতে এখনই পুরো বিশ্বের সম্মিলিত পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তিনি। আন্তর্জাতিক জলসীমায় আমাদের অপহরণ করে আইন ভঙ্গ করেছে ইসরায়েল। একইভাবে ফিলিস্তিনিদের ক্ষেত্রেও অবাধে আইন ভেঙে চলেছে। সেখানে ত্রাণ ও অন্যান্য সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না, গণহত্যা চালাচ্ছে। আমাদের সাথে যা হয়েছে তা ফিলিস্তিনিদের কষ্টের কাছে কিছুই নয়। ইসরায়েল থেকে নিজ দেশে ফিরতে রাজি হননি ম্যাডলিনের 8 আরোহী। ফোন না থাকায় তাদের কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তারা কিভাবে আছেন, নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কিনা এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন গ্রেটা। ওদের নিয়ে খুবই চিন্তা হচ্ছে। ইসরায়েল থেকে ওদের বেরিয়ে আসাটা কঠিন হবে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি তাদের দ্রুত মুক্তি চাই। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার পথে যাত্রা আর নেতানিয়াহু বাহিনীর হাতে আটকের ভয়াবহ অভিজ্ঞতার পরও ফিলিস্তিনিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাত্র 22 বছর বয়সী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। একটি বিষয়ে আমি নিশ্চিত, এখানেই থেমে থাকবো না। গাজাবাসীকে কথা দিয়েছি, যে কোনো মূল্যে সে কথা রাখবো।
ফ্রান্স থেকে নিজ দেশ সুইডেনে যান গ্রেটা। স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরে পৌঁছাতেই সিক্ত হন দেশবাসীর ভালোবাসায়। ফিলিস্তিনের প্রতীক কেফায়া পরিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। ১.৫ সপ্তাহ আগে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ম্যাডলিনে চেপে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেন ১২ স্বেচ্ছাসেবী। কাছাকাছি পৌঁছাতেই জাহাজটি জব্দের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের আটক করে ইসরায়েল। তাদের মধ্যে ৪ জন নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নেন, যাদের একজন গ্রেটা। বাকিরা এখনও রয়েছেন ইসরায়েলে। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। প্রথম রাতের কারফিউ আর গণ আটকের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এ পর্যন্ত প্রায় ৪০০ জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসনের অভিযোগই বেশি। সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর কাজে বাধা দেয় আটক ১৫০ শতাধিক। এছাড়া কারফিউ ভঙ্গের অভিযোগেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ১৭ জনকে। এর মধ্যে ন্যাশনাল গার্ড সেনাদের সহায়তায় চলছে অভিবাসন ও শুল্ক বিষয়ক সংস্থা আইসের অভিযান। এই অভিযানকে ঘিরেই গত শনিবার বিক্ষোভ সহিংসতা শুরু হয় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ছড়ায় অন্যান্য শহরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের ৪,০০০ সেনা এবং ৭০০ মেরিন সেনা। শুরু হয় ব্যাপক ধরপাকড়। মঙ্গলবার থেকে কার্যকর হয় রাত্রিকালীন কারফিউ। অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাল্টে দোষারোপ করছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। দর্শক, আমরা একটু ভুলে যেতে চাই, মাছ শিকারের নিষেধাজ্ঞার ব্যাপারে জানবো। আমার সহকর্মী জুয়েল সাহা বিকাশ আমাকে সঙ্গে যোগ দিয়েছেন। জুয়েল, আপনার কাছে জানতে চাই, সাগরে যেতে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন এখন, এবং তাদের সঙ্গে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তারা কি বলছেন এই ব্যাপারে? গত রাতে 12টার দিকে কিন্তু নিষেধাজ্ঞা শেষ হয়েছিল, এই 58 নিষেধাজ্ঞা, এবং নিষেধাজ্ঞা শেষে কিন্তু ভোলার যারা সাগরমুখী জেলে রয়েছে তারা কিন্তু সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ভোলার কয়েকটি মৎস্যঘাটে দেখেছি যে জেলেরা সাগরে যাওয়ার জন্য তাদের যে ফিশিং বোট এবং জাল সহ যে সকল উপকরণ রয়েছে মাছ শিকারে, সেগুলো নিয়ে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছেন। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে এখানে এসে যে কিছু কিছু জেলে রয়েছে যারা গত রাত 12টার পর থেকে কিন্তু সাগরমুখী হয়েছে, এবং তারা অনেকে কিন্তু সাগরের ঠিক কাছাকাছি কিন্তু পৌঁছেছে, এবং তারা হয়তো বিকালের দিকে মাছ শিকারের জন্য নামবেন সাগরে। এই নিষেধাজ্ঞার যে 58 দিনে যে সরকারি নিষেধাজ্ঞা ছিল, এই 58 দিনের নিষেধাজ্ঞার সময় কিন্তু ভোলার প্রায় ৬৪,০০০-এর মতো জেলে যে রয়েছিল যারা কর্মহীন হয়ে পড়ে, এবং এই কর্মহীন জেলেদের জন্য কিন্তু সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এবং সেই চাল কিন্তু আমরা মৎস্য বিভাগ জানিয়েছেন যে তারা বিতরণ কার্যক্রম কিন্তু শুরু করেছে, এবং কয়েকদিনের মধ্যে কিন্তু সেই বিতরণ কার্যক্রম শেষ হয়ে যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা জেলেদের সাথে কথা বলে একটি বিষয় জানতে পেরেছি যে জেলেরা জানিয়েছেন যে তারা যে 58 দিন ধার দেনা করে কিন্তু সংসার পরিচালনা করেছেন কর্মহীন থাকার কারণে, এই সাগরে গিয়ে তারা কাঙ্ক্ষিত পরিমাণ মাছ শিকার করে কিন্তু সেই ধার দেনা পরিশোধ করে আবার ঘুরে দাঁড়াবে, এবং তারা এমনটা কিন্তু স্বপ্ন দেখেছেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে বড় জায়ান্টরা হন্যে হয়ে খুঁজছে আক্রমণ ভাগের খেলোয়াড়। লেভারকুজেনের জার্মান স্টার ফ্লোরিয়ান ভিরোসকে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোতে দলে নিচ্ছে লিভারপুল। সেই সাথে নিউক্যাসল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককেও পেতে আগ্রহী অলরেডরা। এদিকে বার্সেলোনা পেতে চায় লুইস দিয়াসকে, আর ম্যান ইউর টার্গেট ভিক্টর গিউকারেস। চলমান ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে খুবই সক্রিয় ইংলিশ জায়ান্ট লিভারপুল। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টসকে দলে নিচ্ছে অলরেডরা। এই জার্মানের সাথে ব্যক্তিগত প্রাথমিক চুক্তি আগেই সারা হয়েছিল। এবার ভির্টসের বর্তমান ক্লাব লেভারকুজেনের সাথেও চুক্তিটা পাকা করে ফেলেছে লিভারপুল। ট্রান্সফার ফি আর বোনাস মিলে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কে ভির্টসকে দলে নিচ্ছে স্লটের দল। তবে নতুন এক স্ট্রাইকারের সন্ধানেও আছে লিভারপুল। ইংলিশ গণমাধ্যম বলছে নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে পেতে আগ্রহী কোচ আর্নে স্লট। নিউক্যাসলের হয়ে গত ২ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা এই স্ট্রাইকারকে পেতেও বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে অলরেডদের। ট্রান্সফার এক্সপার্টরা বলছেন ন্যূনতম ১০০ মিলিয়নের নিচে কোনো প্রস্তাব গ্রহণ করবে না নিউক্যাসল।
ইসাকের বিকল্প হিসেবে অবশ্য জার্মান ক্লাব আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের ফরাসি স্ট্রাইকার হুগো একিটিকের দিকে দৃষ্টি রেখেছে লিভারপুল। তবে অলরেডদের ঘর ভাঙতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লিভারপুলের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াসকে পেতে আগ্রহী কাতালান ক্লাবটি। মূলত লেভানডস্কির উত্তরসূরি হিসেবে দিয়াসকে পছন্দ হ্যান্সি ফ্লিকের। ভালো স্ট্রাইকারের সন্ধানে আছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও। রেড ডেভিলরা মরিয়া হয়ে পেতে চাচ্ছে গত মৌসুমে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে গোল উৎসব করা সুইডিশ ফরওয়ার্ড ভিক্টর গিওকারেসকে। কিন্তু ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে। গিওকারেসের এজেন্ট জানিয়েছেন 70 মিলিয়ন রিলিজ ক্লজ দিলেই ম্যানইউ পাবে তার ক্লায়েন্টকে, কিন্তু স্পোর্টিং সাফ নাকচ করেছে এই দাবি। তাই তো আপাতত আলোচনাটা থমকে গেছে দুই ক্লাবের মধ্যে। এদিকে ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিচ্ছেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। তবে এই বেলজিয়ান 2 বছরের চুক্তিতে নাম লেখাচ্ছেন নাপোলিতে। সবকিছু ঠিক থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিটি ইতিমধ্যেই অবশ্য ডি ব্রুইনার বিকল্প ডেরাই ফিরিয়ে ফেলেছে। এসি মিলান থেকে ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্সকে দলে নিয়েছে ক্লাবটি। এই তরুণ মিডফিল্ডারের জন্য 46 মিলিয়ন ইউরো খরচ করেছে সিটিজেনরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। রোববার থেকে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ মহরণ। এতদিন নিয়ম রক্ষার হলেও এবার বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্রের 11 শহরের 12 ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই আসর। টুর্নামেন্টের মোট প্রাইস মানি 100 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ সময় রোববার ভোর 6টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আল আহলি ইন্টার মায়ামি। দুধের স্বাদ ঘোলে মেটানো, প্রবাদটা নিশ্চয়ই শুনেছেন। 4 বছর পর পর ফিফা বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে বসে থাকা ফুটবল প্রেমীদের তেমনই এক সুযোগ দিচ্ছে ফিফা। এতদিন নিয়ম রক্ষার হলেও আগামী 14 জুন থেকে প্রথমবার 32 দল নিয়ে বড় পরিসরে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন সহ 6 মহাদেশের শীর্ষ ক্লাবগুলো। তাই তো জাতীয় দলের বিশ্বকাপের স্বাদ এবার পাবেন ক্লাব বিশ্বকাপের মাঝেই। 32 দলের এই আসর শেষ হবে মাত্র 1 মাসের মধ্যে। আর 2 দিন পর আগামী 14 জুন শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের 11 শহরের 12 ভেন্যুতে হবে মেগা এই টুর্নামেন্ট। ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র আসতে শুরু করেছে দলগুলো। সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্যারিস সেন্ট জার্মেই বিশেষ ফ্লাইটে চেপে এসেছে দেশটিতে। সাম্প্রতিক ফর্ম ধরে রেখে ক্লাব বিশ্বকাপেও বাজিমাত করতে চান কোচ লুইস এনরিকে। এছাড়াও বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, আল আহলির মতো ক্লাবগুলো পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। শুরু করেছে অনুশীলনও। 14 জুন মিশরীয় ক্লাব আল আহলি আর মেসির ক্লাব ইন্টার মায়ামির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ মহরণ। 15 জুন বিগ ম্যাচে মুখোমুখি হবে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ। আর 18 জুন ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। কেবল নামে বিশ্বকাপ নয়, ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি আপনাকে অবাক করবে। আসরে মোট 100 কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12,157 কোটি 26 লাখ টাকা। ইউরোপের শীর্ষ কোনো ক্লাব ট্রফি জিতলে পেতে পারে সর্বোচ্চ 12 কোটি 50 লাখ ডলার, বাংলাদেশি টাকায় 1,519 কোটি 65 লাখ টাকার মতো, যা মেসিদের জেতা 2000 কাতার বিশ্বকাপের প্রাইজ মানির চেয়ে 3 গুণ বেশি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের খবর। ম্যাচের প্রথম দিনেই পড়ল 14 উইকেট। আগে ব্যাট করে 212 রানে অল আউট অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে 4 উইকেটে 43 রান দক্ষিণ আফ্রিকার। অজিদের চেয়ে 169 রান পিছিয়ে প্রোটিয়ারা লর্ডসে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। 67 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে মাইটি অজিরা। রানের খাতাই খুলতে পারেনি খাজা। আরেক ওপেনার লাবুশেনে করেন 17 রান। ক্যামেরুন গ্রিন যেমন পারেননি, তেমনি ব্যর্থ ট্রাভিস হেডও। তবে সেখান থেকে স্মিথের 66 আর ওয়েবস্টারের 72 রানে ভর করে 212 রানে থামে অজিদের প্রথম ইনিংস। রাবাদা 5 আর ইয়েনসেন নেন 3 উইকেট। লর্ডসে স্টার্ক হ্যাজেলউডদের সামনে শুরুটা আরও বাজে হয় প্রোটিয়াদের। 0 রানের মার্ক রামার 30 রানের মাথায় স্টাবসের পতনের মধ্য দিয়ে 4 উইকেট হারিয়ে বর্ষে সাউথ আফ্রিকা। রিকলটন 16, মুলডার 6 ও স্টাবস ফেরেন মাত্র 2 রান করে। দিন শেষে 42 রান দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে, অপরাজিত বাভুমা আর বেডিংহাম। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক নেন 2 উইকেট। হ্যাজেলউড ও কামিন্স পেয়েছেন 1টি করে।
শ্রীলঙ্কা সিরিজের সেরা প্রস্তুতি নিতে 2 দিনের প্র্যাকটিস ম্যাচ খেলছে বাংলাদেশ দল। নিজেদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে অংশ নিতে স্কোয়াডের বাইরের বেশ কিছু ক্রিকেটার যোগ দিয়েছেন। বুধবার ব্যাটিং করার সময় লিটন দাস হালকা চোট পেলেও আঘাত গুরুতর ছিল না। বুধবার নাহিদ এবাদতরা কঠিন পরীক্ষা নিয়েছে ব্যাটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার দুপুর 12:30টায় ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। কলম্বো হয়ে বাই রোডে বাংলাদেশ দল পাড়ি দেবে প্রথম টেস্টের ভেন্যু গলে। তাই তো ঈদের ছুটির মাঝেও মিরপুরে টানা তৃতীয় দিনের মতো বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। সোম ও মঙ্গলবার স্কিল ট্রেনিং হলেও বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে দল। ম্যাচের জন্য স্কোয়াডের বাইরে থাকা নুরুল হাসান, জাকির হাসানের মতো ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। সবশেষ পাকিস্তান সিরিজ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের মূল সমস্যা ব্যাটিং। তাই তো ব্যাটাররা আউট হলেও পেয়েছেন একাধিকবার ব্যাটিং করার সুযোগ। দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিং করতে নেমেছেন মমিনুল হক ও লিটন দাস। তবে লিটনের গায়ে ছিল এদিন পেসার খালেদ আহমেদের জার্সি। এই দুই ব্যাটার পুরো এক সেশন ব্যাটিং করেছেন। মাঝে লিটন হাতে হালকা চোট পেলেও সেটা গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসা শেষে আবারও ব্যাটিং করেছেন এলকেডি। সবশেষ পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হয়েছে পেস বোলিং কোচ শন টেইটের বাংলাদেশ অধ্যায়। তবে মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানাবিহীন বোলিং আক্রমণ ছিল সাদামাটা। তাই তো শ্রীলঙ্কা সিরিজে আবারও পেসারদের স্বরূপে ফেরাতে মরিয়া হয়ে কাজ করছেন টেইট। প্রস্তুতি ম্যাচে বারবার নাহিদ এবাদতদের পরামর্শ দিচ্ছিলেন এই ওজি। পেসাররাও পুরো দিন কঠিন পরীক্ষা নিয়েছে ব্যাটারদের। বুধবার সবচেয়ে বেশি বোলিং করেছেন স্পিনার হাসান মুরাদ। ছোট ছোট স্পেলে তাকে সঙ্গ দিয়েছেন স্পিনার নাইম হাসানও। হয়তো শ্রীলঙ্কার স্পিনারদের মোকাবেলা করতেই এই প্রস্তুতি। বৃহস্পতিবারও চলবে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ। 2 দিনের ম্যাচ শেষে শুক্রবার দেশ ছাড়বে নাজমুল শান্তর দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এ ছিল যমুনা নিউজে। পরের ঘন্টা খবর নিয়ে আবারও ফিরবো, সঙ্গেই থাকুন।